নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের ঠিক বাইরে। আমার সাথে রয়েছে সোমনাথ। কিছুক্ষণ আগে ইট ওয়াজ হার্ট ব্রেক ফর মোহনবাগান, কারণ 93 বা 92 মিনিট অবধি মোহনবাগান কিন্তু 1-0 গোলে এগিয়েছিল, কিন্তু একবারে শেষ মুহূর্তে ঋত্বিক কুমার দাস তারই গোলে মোহনবাগান তারা হয়তো 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারতো, বাট সেটা পথে কিন্তু কাটা হয়ে দাঁড়ালো ঋত্বিক কুমার দাসই। জামশেদপুর, অ্যাগেন ক্রেডিট গোজ টু জামশেদপুর অ্যান্ড ওয়েন কোয়েল। আমরা অলরেডি লাইভে আলোচনা করেছি আজকের ম্যাচ নিয়ে, কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো লুকিং ফরওয়ার্ড, গোয়িং ফরওয়ার্ড, হোয়াট লাইজ আহেড ফর মোহনবাগানের জন্য সামনের পথটা কতটা কঠিন হয়ে গেল আজকের ম্যাচের ড্রয়ের পর। এবং প্রথমেই সোমনাথ, আজকের এই ম্যাচের ড্রয়ের পর মোহনবাগানের অনেক ফ্যান্সরাই আই থিঙ্ক যেভাবে আমরা রিয়াকশন দেখছিলাম লাইভে, তারা হয়তো ধরেই নিয়েছে যে এবার হয়তো আর সম্ভব নয় মোহনবাগানের জন্য টাইটেলটাকে ডিফেন্ড করা। তারা অবশ্যই আইএসএল ডাবল চ্যাম্পিয়ন, কিন্তু এবার অবশ্যই দুটো শিরোপা নেই, একটাই শিরোপা শিল্ড, সেটা মোহনবাগানের জন্য এখনও আশা বেঁচে রইল। হ্যাঁ, একদমই আশা তো দেখুন বেঁচে আছে, কারণ এখন যখন আমরা ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু মোহনবাগান আইএসএল টেবিলের টপে বসে আছে। অবশ্যই এটা বেশ ইন্টারেস্টিং কিন্তু। এবং জামশেদপুর 3-এ ছিল, তারা 4-এ নেমে গেছে। যাই হোক, এখন অনেক কমপ্লেক্স জিনিসটা, বাট সবথেকে খারাপ লাগছে অবশ্যই ট্রাভেলিং ফ্যান্সদের জন্য, যারা হয়তো মোহনবাগানের জয় দেখতে এসেছিলেন, কারণ আমরা আজকে বাইরে প্যাশনটা দেখতে পেয়েছিলাম মোহনবাগান সমর্থকদের মধ্যে। তার জন্য একটু খারাপ লাগে, বাট স্টিল মোহনবাগানের চান্স তো অবশ্যই আছে এই বছরে আইএসএলে আপাতত। কিন্তু যে 6টা ম্যাচ, আমরা লাইভে ওটা কথা বলছিলাম, যে 6টা ম্যাচ বাকি আছে, তার মধ্যে কিন্তু একটা হারলেও চলবে না মোহনবাগানের জন্য। এবং সেই 6টা ম্যাচ থেকে 18 পয়েন্ট যদি তুলতে পারে, তাহলে কোথাও না কোথাও একটুখানি মোহনবাগান সেফ থাকতে পারে শিল্ড রেসে। বাট একটা যদি আরেকবার পা হড়কে যদি যায় মোহনবাগানে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে সার্জিও লোবেরার এই টিমের। কিন্তু যদি আমরা কথা বলি পুরো মোহনবাগান দলকে নিয়ে, অবশ্যই তাদের কিন্তু মিডফিল্ড বলুন, সে নাম্বার 10 পজিশনটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি। জেসন কামিংস চলছেন না, ডিম পেট্রাটস তিনি চলছেন না, এবং সাহাল আব্দুল সামাদ, তাকে চান্স দেওয়া হচ্ছে না। এরপরে কি সাহাল আব্দুল সামাদকে আমরা দেখতে পারি সেই নাম্বার 10 পজিশনে। বাট যদি মোহনবাগানের ফুল ইকুয়েশনটা বলতে হয়, তারা নেক্সট খেলবে অবশ্যই 12 তারিখ পাঞ্জাবের বিরুদ্ধে, এবং তারপরে কিন্তু তাদের পরপর ম্যাচ আছে আইএসএলে। সেই ম্যাচগুলো কিন্তু জিততে হবে। নর্থ ইস্টের অ্যাওয়ে আছে, গোয়ার অ্যাওয়ে আছে, এবং পাশাপাশি কিন্তু ঘরের মাঠে ইন্টারকাশিকে তারা হোস্ট করবে। ডার্বি আছে, যেটা অবশ্যই আমরা কিন্তু কেউই আগে থেকে বলতে পারি না তার ফলাফল কী হতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডার্বি। এবং যে 6টা ম্যাচের কথা বললাম, সেখানে মোহনবাগানের পয়েন্ট লুজ করলে চলবে না। সেই 6টা ম্যাচে কিন্তু কলকাতা ডার্বিও আছে, এবং এটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। পাশাপাশি যে বাকি টিমরা যারা মোহনবাগানের পিছনে আছে, ইস্ট বেঙ্গল বলুন, মুম্বাই সিটি এফসি বলুন, তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হলো। যদিও জামশেদপুর নেক্সট ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, উইচ উইল বি অ্যাগেন অ্যান ইন্টারেস্টিং ম্যাচ। কিন্তু পাশাপাশি ইস্ট বেঙ্গল, তাদের সাথে মোহনবাগানের যে পয়েন্ট ডিফারেন্সটা ছিল মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স মাত্র, 2 পয়েন্টের আইকেস ছিল ম্যাচের আগে, এখন 14 পয়েন্ট হয়ে গেল। সেটা কিন্তু এক ম্যাচ বেশি খেলে মোহনবাগানের জাস্ট ডিফারেন্স 3 পয়েন্ট, অর্থাৎ ইস্ট বেঙ্গল যদি পরের ম্যাচটা জিতে যায়, মোহনবাগানের সাথে কিন্তু পয়েন্ট তাদের সেম হয়ে যাবে, এবং এটা কিন্তু একটা প্রবলেম মোহনবাগানের জন্য আপাতত। এবং এদের মধ্যে সবথেকে যদি বলা যায় অ্যাডভান্টেজ রয়েছে মুম্বাই, কারণ মুম্বাইও 14 পয়েন্টে রয়েছে, কিন্তু এক ম্যাচ কম খেলে। এবং নেক্সট ম্যাচটা মুম্বাই অবশ্যই খেলবে জামশেদপুরের বিরুদ্ধে, এবং সেই ম্যাচে মানে জামশেদপুরের নেক্সট ম্যাচটা রয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে। সুতরাং মুম্বাই নেক্সট ম্যাচটা জিততে পারলে তারা কিন্তু সবার আগে চলে যাবে, অনেকটাই তারা এগিয়ে যাবে কিন্তু টাইটেলের রেসে। কিন্তু আই থিঙ্ক যে নেক্সট 6টা ম্যাচ অবশ্যই প্রত্যেকটা টিমের জন্য বেশ কঠিন হতে চলেছে। নেক্সট ফেজ যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর অল দ্য টিম, কারণ প্রত্যেকটা টিম আই থিঙ্ক 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি হবে না অপোনেন্টের জন্য। বাট মোহনবাগানের জন্য হোয়াট নেক্সট ফর মোহনবাগান, অবভিয়াসলি ডিফিকাল্ট পাথ, বাট আই থিঙ্ক নেক্সট দুটো ম্যাচে জামশেদপুর, মুম্বাই, বেঙ্গালুরুর তুলনায় একটু হলেও মার্জিনালি হলেও আমার মনে হয় সহজ প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, এবং তারপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আমি জানি তারাও অবশ্যই একেবারে সহজে হাল ছেড়ে দিতে চাইবে না ঠিকই, কিন্তু তাও আমার মনে হয় একটু হলেও মোহনবাগানের জন্য একটা অপরচুনিটি থাকবে এই দুটো ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য। কারণ এই মুহূর্তে আমার মনে হয় টিম মানসিক দিক থেকে আমার মনে হয় অনেকটাই আই থিঙ্ক অনেকটা একটা বড় ধাক্কা, কারণ শেষ 3টে ম্যাচে যা গেছে মোহনবাগানের উপর দিয়ে। শুরুটা খুব ভালো করেছিল, কিন্তু শুরুর আমরা যদি অপোনেন্টগুলো দেখি, মোহামেডান, দেন উড়িষ্যা এফসি, দেন কেরালা ব্লাস্টার্স, যারা খুব একটা সেটেল নয়, সেই সমস্ত টিমের এগেনস্টে বড় জয়ের পর অবশ্যই সমর্থকেরা আশা দেখতে শুরু করে। কিন্তু এই নেক্সট 3টে ম্যাচে, তারপরে যে 3টে ম্যাচ, শেষ 3টে ম্যাচ আসলে ব্যাঙ্গালোর থেকে শুরু হয়, দেন মুম্বাই, দেন আজকে এই জামশেদপুর, এটা কিন্তু রিয়েলিটিটা কিন্তু এক্সপোজ করে দিয়েছে মোহনবাগানের জন্য। এই 3টে ম্যাচের মধ্যে সবথেকে যদি বেশি আফসোস হয় অবশ্যই আজকের ম্যাচটা আর ব্যাঙ্গালোর ম্যাচে সহজ সুযোগ নষ্ট করেছে ঠিকই। মুম্বাই ম্যাচে মোহনবাগান জেতার মতন খেলেনি, নো ডাউট জেতার মতন খেলেনি তারা, কিন্তু আজকের ম্যাচে ইট ওয়াজ ফিজিক্যালি ডিমান্ডিং ম্যাচ, এবং আজকের টেম্পারেচার ক্লাইমেটটাও কিন্তু ধরতে হবে আজকে ম্যাচের মধ্যে। এই সব কিছু রেখে
মোহনবাগান পারফরমেন্স ওয়াজ ডিসেন্ট, মোহনবাগান তাদের সেরাটা দিচ্ছিল পিচের মধ্যে, শেষ মুহূর্তে একটা ছোট্ট ভুল, ঋত্বিক দাসকে মার্ক করেনি অভিষেক টেকচাম সিং, একটু পিছিয়ে পড়েছিল, ট্র্যাক ব্যাক করতে পারেনি এবং সেইখান থেকে কিন্তু ক্যাপিটালাইজ করলো জামশেদপুর। অবশ্যই বড় আফসোস হবে এই দুটো ম্যাচের থেকে, এবং এটা জানি না কতটা বড় হয়তো কস্টলি প্রুভ করবে মোহনবাগানের জন্য পরে টাইটেল রেসে। পরের ফেজে কিন্তু আরেকটা ট্রিকি পজিশন থাকবে মোহনবাগানের জন্য, তারা তাদের যেই থার্ড ম্যাচ যে রাদার 3 দিনে যে দুটো ম্যাচ খেলবে সেটাও একটা ভেরি ডিফিকাল্ট, ওটাও মেনশন করতে হবে। বাট এই পাঞ্জাব ম্যাচের পরে যে ম্যাচটা মোহনবাগান খেলবে 19 তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে, ওটা একটা অ্যাওয়ে ম্যাচ তো আছে, এবং তারপরেও কিন্তু গোয়া ম্যাচটাও অ্যাওয়ে ম্যাচ, তো পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ উইচ উইল বি টাফ ফর মোহনবাগান। এবং তারপরে যেটা মে মাসের কথা বলছিলাম তখনও কিন্তু একটা টাফ পিরিয়ড ফর মোহনবাগান। 9 মে তারা খেলবে গোয়ার বিরুদ্ধে অ্যাওয়েতে, 12 মে তারা খেলবে ইন্টারকাশির বিরুদ্ধে হোমে, এবং 17 মে ডার্বি, অর্থাৎ 8 দিনে 3টে ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। এবং এই যদি মোহনবাগানের কনসিস্টেন্সি বা এই যদি পারফরমেন্স হয় তাহলে কিন্তু অবশ্যই চাপ আছে, এবং তাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এই 12 তারিখের ম্যাচে, নাহলে কিন্তু আই এম এফ্রেড খুব দেরি হয়ে যাবে। একেবারেই তাই। স্পেশালি এটা সোমনাথ বলল, 9 মে একটা ম্যাচ খেলে আবার 12 তারিখে একটা ম্যাচ খেলতে হবে, এবং শুধু তাই নয়, একটা 9 মের ম্যাচটা হবে ম্যাচ গোয়াতে, গোয়ার গরমে খেলতে হবে, এবং তারপর ট্রাভেল করে কলকাতা ফিরে ইন্টারকাশির বিরুদ্ধে খেলতে হবে। ইভেন গতকাল প্রেস কনফারেন্সের আগে সার্জিও লোবেরা যখন ওয়েন কোয়েলের সাথে সাক্ষাৎ করেছিলেন, আমরা সামনাসামনি ছিলাম, এবং সার্জিও লোবেরা যখন ওয়েন কোয়েলের সাথে কথোপকথন হচ্ছিল তখন শোনা যাচ্ছিল যে এই যে ফিক্সচারটা রিশেডিউল হওয়ার পর একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে মোহনবাগানের জন্য, এবং স্পেশালি সেই সমস্যাটা হচ্ছে এই ইন্টারকাশি আর গোয়া ম্যাচের মধ্যে মাত্র 2 দিনের গ্যাপ, এবং তার মধ্যে ট্রাভেলও করতে হয় মোহনবাগান। সুতরাং একটা চ্যালেঞ্জিং ফেজ আসছে মোহনবাগানের জন্য, বাট এই মোহনবাগান কি তৈরি? নানান প্রশ্ন উঠছে, এবং স্পেশালি এটা সবথেকে বড় প্রশ্ন উঠছে মিডফিল্ড পজিশন নিয়ে। মিডফিল্ড পজিশনে দিমি পেট্রারোস, তিনি চললেন না ঠিকঠাক শেষ 2 ম্যাচে। আজকে রবসন রবিনোকে অপরচুনিটি দিয়েছিল সার্জিও লোবেরা, বাট দেখা গেল ওয়েন কোয়েল রবসনের জন্য হোমওয়ার্ক করে এনেছেন তার ছেলেদেরকে দিয়ে। রবসন তিনি বাংলাদেশে যা সমস্ত দেখিয়েছেন আইএসএলে সেটা যে পসিবল নয় সেটা এখনও প্রমাণিত হয়ে গেছে, বাট রবসন অবশ্যই তার মধ্যে একটা লড়াকু মনোভাব দেখা যায়। তিনি কি জ্বলে উঠতে পারবেন? আমার মনে হয় আরও একটা ম্যাচেও হয়তো রবসনকে আবার হয়তো স্টার্ট করতে পারেন সার্জিও লোবেরা। বাট আমাদের প্রশ্ন হচ্ছে যে সাহাল আব্দুল সামাদের মতন একজন নাম্বার 10 বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার কেন রয়েছে এই মোহনবাগান দলটা যদি কোচ তাকে ব্যবহারই না করে? ইভেন লাস্ট ইয়ার হোসে মলিনা তার কতটা পোটেনশিয়াল, তিনি কোন ক্যালিবারের প্লেয়ার তিনি বুঝেছিলেন এবং তাকে ইউজও করতেন। আনফর্চুনেটলি লাস্ট সিজন সাহাল আব্দুল সামাদ একটু ইনজুরি প্রোন ছিলেন, প্রত্যেক 2 বা 3টে ম্যাচ বা 4টে ম্যাচের বাদে তিনি ইনজিওর হয়ে গেছিলেন, সেই কারণে মোহনবাগান তাকে সেভাবে ইউটিলাইজ করতে পারেনি। কিন্তু যখনই তিনি ফিট ছিলেন তাকে ইউটিলাইজ করেছেন হোসে মলিনা। ইভেন লাস্ট ইয়ার ফাইনালে যদি মোহনবাগানের ম্যাচটা ঘোরানোর পেছনে যদি প্রধান কারোর ভূমিকা থাকে তাহলে অবশ্যই সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরনিয়ান, এই কেরালাই ডুয়োর। বাট এই বছর কোথাও গিয়ে সার্জিও লোবেরা সেই আস্থা রাখতে পারছে না সাহাল আব্দুল সামাদের উপর। নট শিওর ওয়াই, বাট গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক সাহাল আব্দুল সামাদ ইজ দ্য অনলি সলিউশন ফর মোহনবাগান ইন মিডফিল্ড। কারণ ডিমি পেট্রারোস অফ কালার, রবসন রবিনো অফ কালার, তাদেরকে ফর্মে ফেরানোটা হয়তো বেশি কঠিন হবে, বাট লেটস গিভ আ চান্স টু সাহাল আব্দুল সামাদ, দেখা যাক তিনি কি করতে পারেন। এই সিজন কিন্তু সাহাল খুব ভালো ফর্মে আছে। আপনাদের মনে থাকবে আইএফএ শিল্ডের সেই ফাইনালটা যেখানে কিন্তু সাহাল একাই পার্থক্য গড়ে দিয়েছিলেন মোহনবাগানের জন্য, আপনাদের অবশ্যই সেই জিনিসটা মনে থাকবে সেই ম্যাচটা। এবং হোসে মলিনার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার ছিলেন সাহাল, এবং তিনি চলে যাওয়ার পর হয়তো সেই গেম টাইমটা কোচ সার্জিও লোবেরার আন্ডারে পাচ্ছেন না সাহাল, উইচ ইজ এ কী বলবো খারাপ পয়েন্ট অবভিয়াসলি। এবং এই ম্যাচে মানে এই সিজনে যেটুকুনি গেম টাইম সাহাল পেয়েছে, এত কম গেম টাইম পেয়েও কিন্তু সাহাল ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে বাকি কোচরা কত বেশি অ্যাডমায়ার করে সাহালের কোয়ালিটিটা। অবশ্যই আশা করবো যে কোচ সার্জিও লোবেরা তিনি যেরকম ম্যান ম্যানেজার, তিনি যেরকম কোচ, পরের যে ম্যাচগুলো আছে সেখানে সাহালকে অবশ্যই তিনি গেম টাইম দেবেন। একেবারেই তাই। এবং সব শেষে যার কথা না বললে নয়, তিনিই হচ্ছেন আজকের ম্যাচের নায়ক, ঋত্বিক কুমার দাস। কলকাতায় মোহনবাগানের স্কুল বলে একটা ফুটবল ট্রেনিং প্রজেক্ট কিন্তু শুরু করা হয়েছিল, এবং সেটা শুরু করেছিলেন এখন যিনি এফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তিনি একসময় কলকাতায় মোহনবাগান ফুটবল স্কুল শুরু করেছিলেন, এবং সেই স্কুলেরই ছাত্র ছিল কিন্তু এই ঋত্বিক কুমার দাস। আসানসোলের ছেলে ঋত্বিক কুমার দাস এই মোহনবাগান স্কুল ছেড়ে তারপর তিনি অবশ্যই প্রফেশনাল ফুটবলে কন্টিনিউয়াসলি তিনি একাডেমির পর একাডেমি চেঞ্জ করে তারপর তিনি সুযোগ পান জামশেদপুর এফসিতে। জামশেদপুর এফসিতে সেই যে শিল্ড জিতেছিল জামশেদপুর এফসি, সেই বছরও জামশেদপুর এফসির দলের অংশ ছিল কিন্তু এই ঋত্বিক কুমার দাস, এবং তারও কিন্তু ভূমিকা ছিল। তিনি গোলও করেছেন সেই বছর, এবং সেই বছর তিনি নজর কেড়ে সুযোগ পেয়ে যান ন্যাশনাল টিমে। তখন হেড কোচ ইগর স্টিমেচ, তার ডেবিউ হয়, কিন্তু আনফর্চুনেটলি ডেঙ্গুর কারণে ন্যাশনাল টিম থেকে কিন্তু ছিটকে যায় ঋত্বিক কুমার দাস। এবং তারপর যখন ডেঙ্গু থেকে তিনি সারিয়ে মাঠে ফেরেন তখন তার বাধা হয়ে দাঁড়ায় তার একটা বড় ক্যারিয়ার থ্রেটনিং ইঞ্জুরি, এবং সেই ইঞ্জুরি থেকে তিনি ফিরে আসতে প্রায় লেগে যায় 1 বছর। কিন্তু এই কঠিন সময়ে ক্লাব জামশেদপুর এফসি তার পাশে দাঁড়িয়েছিলেন।
এবং আজকে যেন বলা যেতে পারে সেই জামশেদপুর এফসি এই যে তাকে ব্যাক করে গেছে সেটার রিওয়ার্ডটাই যেন আজকে পেলো, কারণ আজকে এই গুরুত্বপূর্ণ গোলটা এলো কিন্তু এই ঋত্বিক কুমার দাসেরই পা থেকে। সোমনাথ, তুমি ভিডিও করলে তুমি মিক্স জোনে ঋত্বিক কুমার দাসের সাথে কথাও বলেছো, তিনি বাইট দিলেন, ঋত্বিক কুমার দাসকে নিয়ে কি বলবে? না, অবশ্যই স্পেশাল ট্যালেন্ট, এবং বাংলার ফুটবলে আমরা যে একদম যেমন তারকায় একদম মানে নেই বলতে গেলে সেরকমভাবে, সেখানে ঋত্বিক কুমার দাস অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে প্রত্যেকটা বাঙালিরই শখ থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলার, এবং সেই শখটা কিন্তু তারও আছে, এবং ভবিষ্যতে অবশ্যই তিনি ভালো পারফরমেন্স বেসিসে কিন্তু চান্স পেতে চাইবেন এই দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবে, এবং ভালো লাগে কোথাও না কোথাও। এবং স্পেশাল একটা পিএফ ফ্যাক্ট বলবো, জানি না এটা কতটা অ্যাকিউরেট, বাট জামশেদপুরে যে শিল্ড উইনিং সিজন ছিল 2021-22, সেই শিল্ড উইনিং সিজনে ঋত্বিক কুমার দাস তো এই স্কোয়াডের পার্ট ছিলেনই, কিন্তু সেই স্কোয়াড থেকে আজ অবধি জামশেদপুরে কিন্তু তিনিই রয়ে গেছেন, বাকি সবাই ক্লাব চেঞ্জ করেছেন, মাঝখানে আবার ফিরে এসেছেন বা সত্যিকারে পার্মানেন্টলি ছেড়ে চলে গেছেন, বাট ঋত্বিক কুমার দাস কিন্তু থেকে গেছেন। অবশ্যই স্টিফেন এজে, আই ডাউট স্টিফেন এজে না তখন ছিল না, পরে এসেছিলেন ইনফ্যাক্ট, বাট হ্যাঁ এই ঋত্বিক দাসই কিন্তু থেকে গেছেন। সো এটাই দেখায় যে বাংলার ছেলে হয়েও কিন্তু এই জামশেদপুরের ঘরের ছেলে ঋত্বিক দাস, এবং এরকম স্পেশাল তার ট্যালেন্ট আমরা জানি যে কতটা ভালো তিনি খেলেছিলেন সেই শিল্ড উইনিং ইয়ারে, এবং তারপরে তার ইনজুরি হয়, ডেঙ্গু হয়, আপনারা জানেন সেই সব জিনিস, এবং গত সিজন তিনি ইনজুরি থেকে রিকভার করে ম্যাচ টাইম পাচ্ছিলেন, খুব একটা যে স্যাটিসফ্যাক্টরি তিনি খেলছিলেন তার স্কিল অনুযায়ী খেলছিলেন সেটা না, বাট এই বছর কিন্তু তিনি প্রথম দুটো ম্যাচ খেলেছিলেন, স্টার্ট করেছিলেন রাদার এই আইএসএলে, সেখানে কিন্তু তিনি ভালো ফুটবল খেলেছেন, এবং আজকে তো তফাতটাই গড়ে দিলেন ঋত্বিক দাস। এবং এটা সহজ না একটা টিমে যেখানে সান্নানের মতো উইঙ্গার আছে, ভিন্সি ব্যাটের মতো প্লেয়ার আছে, সেখানে নিজের জায়গা করে নিয়ে কিন্তু নায়ক হওয়া, এবং আজকে ঠিক সেই জিনিসটাই করলেন ঋত্বিক দাস। এবং এখানে ক্রেডিট গোস টু ওয়েন কোয়েল। একদম ওয়েন কোয়েল আমার মনে হয় অন্যান্য কোচের থেকে অনেকটাই তিনি আলাদা। একজন আমরা স্কটিশকে দেখেছি অবভিয়াসলি অ্যালেক্স ফার্গুসন, তিনি কীভাবে পুরো ম্যানচেস্টার ইউনাইটেডকে পাল্টে দিয়েছেন, এবং এই ওয়েন কোয়েলের আপনারা যদি দেখেন এখনও পর্যন্ত এই ইন্ডিয়াতে তার কোচিং ক্যারিয়ার, তিনি কিন্তু এরকম দুবার প্রায় পুরো ইতিহাস পাল্টে দিয়েছেন। অবশ্যই চেন্নাইন এফসি 2019 সালে চেন্নাইন কিন্তু টেবিলের তলায় ছিল, টেবিলের তলানিতে ছিল, এবং তখন ওয়েন কোয়েলকে দায়িত্ব দেওয়া হয় চেন্নাইন এফসিতে, এবং তারপর সেই চেন্নাইন এফসিকে মনে করে দেখুন আইএসএল ফাইনাল অবধি নিয়ে গেছিলেন, যেখানে এটিকের কাছে শেষ ম্যাচ চেন্নাইন এফসি হারে, এবং তারপর জামশেদপুর এফসি, যে জামশেদপুর এফসিকে কেউ এক্সপেক্ট করেন যে তারা এরকম লো বাজেট স্কোয়াড নিয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু সেই জামশেদপুর এফসিকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করেছিলেন কিন্তু ওয়েন কোয়েল। এবং আজকের ম্যাচেও তিনি আরও একবার প্রমাণ করে দিলেন যে যতই মোহনবাগান তারকাখচিত দল হোক না, কিন্তু জামশেদপুর এফসির মতন দল যারা তরুণ তুর্কিদের উপর নির্ভর করে থাকে, বা তারা যেসব বিদেশিদেরকে নিয়ে দল করেছে, সেসব বিদেশিরা অন্যান্য দলে এর আগে বঞ্চিত হয়েছে, সেই দলকে নিয়েও যে তারকাখচিত মোহনবাগানের মতন দলকে বেগ দেওয়া যায়, সেটা আরও একবার আজকে প্রমাণ করে দিলেন ওয়েন কোয়েল। সো ক্রেডিট গোস টু ওয়েন কোয়েল। এই ধরনের কোচ আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল অনেকটা বেনিফিট করবে এই ধরনের কোচের থেকে। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কলকাতার দুটো প্রধানকে হারিয়েছে, এবং আজকে কিন্তু সবুজ মেরুন ব্রিগেডকেও আটকে দিল, মানে তিনটে প্রধান জাস্ট একটা পয়েন্ট নিতে পেরেছে জামশেদপুরের এগেন্স্ট থেকে। অসাধারণ। এবং লাস্ট ইয়ার থেকে যদি দেখে আসেন, মোহনবাগান ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত এই জিআরডি টাটা স্পোর্টস বাংলাদেশে এখনো পর্যন্ত একটা ম্যাচ জিততে পারেনি। আশা করবো নেক্সট বার যখন খেলতে আসবে, যেই প্রধানই হোক, ইস্টবেঙ্গল বা মোহনবাগান, এই জামশেদপুরের ফোর্ট্রেসটাকে ব্রিচ করতে পারবে। আপনার কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ভিডিও বা ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত এখানেই শেষ করছি এই ভিডিও। মোস্ট লাইকলি জামশেদপুর থেকে আমাদের এটাই শেষ ভিডিও, যদি আর কোনো বড় আপডেট না হয়। কালকে আমরা কলকাতায় ফেরত আসছি, এবং তারপর অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান দুটোই একসাথে জমিয়ে কাভারেজ দেবো আপনাদের সকলের জন্য। তো এইভাবে জুড়ে থাকুন রেপ স্পোর্টস বাংলার সাথে। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।